শুনো সবাই, আমাদের সবার উঠবি বিএফরা ব্যাচেলার পার্টিতে। সো আমি আর কণা মিলে ঠিক করেছি আমরা তাদের ব্যাচেলার পার্টিতে গিয়ে তাদের বড় সারপ্রাইজ দিব। ইয়ে। আহানা চোখ বড় করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার আহানা, খুশি হও নাই? সেখানে তো শান্তও আছে, কিন্তু না, আমি বাসায় যাব, বাই। নাওমি দৌড়ে এসে আহানা আটকালো। আহানা, কোথায় যাও? এটা কিন্তু ঠিক না। তুমি বলেছিলে আমাদের সাথে পার্টিতে জয়েন হবে। তাহলে এই পার্টি আর ওই পার্টিতে কি সমস্যা? বরং আরো মজা হবে সেখানে। নাকি তোমার হাজবেন্ডের কাছে যেতে লজ্জা করে? আহানা চুপ করে আছে। তারপর কণার কথার চাপে হ্যাঁ বলে দিল সে। সবার সাথে শান্তদের পার্টিতে এসে হাজির হলো অবশেষে। শান্ত মদ এই নিয়ে 5 গ্লাস খেয়েছে। কাজু বাদাম মুখে নিয়ে নওশাদের সাথে হাসাহাসি করছে সে। হঠাৎ অনেকজন মিলে বলে উঠল সারপ্রাইজ। শান্ত আর বাকিরা পিছনে তাকিয়ে তো চমকে গেল সবাইকে দেখে। পুরো মেয়েদের গ্যাং হাজির এখানে। শান্ত আহানাকে এখনো দেখেনি, কারণ সে সবার শেষে দাঁড়িয়েছে। সে দেখেছে শুধু কণাকে। শান্ত ঢোক গিলে জ্যাকেটের চেন টেনে উপরে তুলে ফেলল। কণার একমাত্র দুর্বলতা হলো শান্তর বডি, আর তাই শান্ত সেটা ওকে দেখলেই লুকায়। কি গো, পুরো ব্যাটালিয়ান এখানে কি করে, তাও আমাদের ব্যাচেলর পার্টিতে? কথাটা বলে রিয়াজ মদের গ্লাসটা রেখে নেমে গিয়ে নওমির কাছে এসে জিজ্ঞাসা করলো ওরা সবাই এখানে কেন। নওমি বলল সারপ্রাইজ। যাই হোক, রিয়াজ আর কি করবে, ওদের নিয়ে পার্টিটা শুরু করলো। শান্ত নওশাদকে সামনে বসিয়ে নিজে কোনায় গিয়ে বসেছে। কণা নির্ঘাত চালিয়ে খাবে এখন। আহানা এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজছে। সবাই তাদের পার্টনারকে নিয়ে ব্যস্ত। আহানার ভয় করছে, এখানে কাউকে তেমন চিনে না সে। নওমি আপুকে চিনতো, সে এখন রিয়াজের সাথে কোনায় গিয়ে বসেছে। বাকি রইল নওশাদ আর সূর্য। ওদের খুঁজে পেলে নিশ্চয়ই শান্তকেও পাওয়া যাবে। এখানে তো শান্তই ভরসা, ওর কাছে থাকলে সেফটি ফিল হয়। আহানা এগোনোর জন্য পা বাড়াতে একটা ছেলে ওর হাত ধরে ঘুরিয়ে ওকে আরেক দিকে ফিরিয়ে নিয়ে গেল। আহানা কপাল কুঁচকে বলল আপনাকে না বলেছিলাম আমাকে ছুবেন না, এরকম করে ধরলেন কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ছেলেটার মুখে পার্টি মাস্ক থাকায় এক ঠোঁটটা একদম শান্তর মতো হয়। আহানা ভাবলো ছেলেটা শান্ত, কিন্তু শান্ত তো কণার ভয়ে নওশাদের পাশে লুকিয়ে অরেঞ্জ জুস খাচ্ছে, আবার হাতিয়ে টেবিলের উপর থেকে চিপস নিয়ে খাচ্ছে মাঝে মাঝে। কণা পাগলের মতো শান্তকে খুঁজছে। অবশেষে সে শান্তকে পেয়েও গেল। শান্ত, কার মুখ দেখে আজ উঠেছিল? কণা শান্তর পাশে এসে বসে পড়েছে। তারপর শান্তর ঠোঁট আর গলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দিন দিন এত কিউট কেন হচ্ছে শান্ত? আমি যে পাগল হয়ে যাব। রিয়াজ নওশাদের কানে ফিসফিসিয়ে বলল, এখন মনে হয় পাগল নয়, এখন তো পুরো পাগল। তাহলে আর কত পাগল হবে? সূর্য আর নওশাদ ফিক করে হেসে দিল রিয়াজের কথায়। নওমি ওদের দিকে চোখ রাঙিয়ে বলল, মজা অফ দাও। আমার বেস্টিকে নিয়ে কত মানায় ওদের। আমি তো ভেবেছিলাম ওদের বিয়েতে অনেক অনেক মজা করব, কিন্তু শান্ত ভাইয়া কিনা আহানার সাথে এঙ্গেজমেন্ট করে নিল। সব স্বপ্ন মাটি। আরে আমি তো ভুলেই গেছিলাম, আহানাও তো এসেছে আমাদের সাথে। সে কোথায়? কি হলো? হাত ছাড়ুন। ছেলেটা নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলল। ছেলেটার মুখ দেখে আহানার মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। রতনের চেয়েও নিকৃষ্ট কোনো ছেলে যদি আহানা দেখে থাকে তা হলো এই ছেলেটা। এর চরিত্র কত খারাপ আহানা তা খুব ভালো করেই জানে। ছেলেটা একটু পাগল প্রকৃতির। আহানা 1 বছর আগে একটা মেয়েকে প্রাইভেট পড়াতো, তার নাম টিয়া। টিয়ার ভাই হলো এই ছেলেটার নাম সাইমন। এই ছেলেটা আহানাকে ছোঁয়ার চেষ্টা করতো, সবসময় খারাপ নজরে তাকাতো, আর তাই আহানা সেই প্রাইভেট ছেড়ে দেয়। এরপর আর ছেলেটা আহানাকে কোথাও খুঁজে পায়নি, তবে আজ ঠিকই পেয়ে গেল। আহানা ভয়ে কিছু দূর পিছিয়ে গেছে। ছেলেটা হেসে বলল, অ্যাটলাস তোমাকে খুঁজে পেলাম আমি, ওরকম একটা জায়গা পাবো সিরিয়াসলি ভাবিনি। আহানা এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজলো। সাদা লাইট অফ করে লাল নীল বাতি জ্বালানো হয়েছে। আহানা এতক্ষণ যাও নওমি কণাকে দেখেছিল, এখন সেটাও দেখছে না এই আলোতে। ছেলেটা এগিয়ে এসে আহানার 2 হাত ধরলো আবারও। আহানা, চলো আমরা এনজয় করি। হাত ছাড়ুন আমার। বেয়াদবের স্বভাব আপনার এখনো যায়নি, অতিরিক্ত করতেছেন। হাত ছাড়ুন আমার, না হলে চিৎকার করে মানুষ ডাকবো। একটা ইংরেজি গান খুব জোরে বাজানো হচ্ছে। আহানা শান্তকে 2-3 বার ডাক দিল। সাইমন আহানার হাত আরও শক্ত করে ধরে বলল, কে শান্ত? ওকে ডাকছো কেন? আমি তো তোমার সামনে, আমার দিকে তাকাও। আসো না প্লিজ, এই সুন্দর মুহূর্তটা আমরা এনজয় করব। আসো না। আহানা হাত মুচড়াতে মুচড়াতে ভাবলো আজ তার হাতে একটা চুড়িও নেই, কিছুই নেই। ব্যাগটাতে ফোন ছাড়া আর কিছু ছিল না। ব্যাগটা ধরার সুযোগও পাচ্ছে না সে। এত এত মানুষের ভিড় একটা ছেলের সাথে খারাপ বিহেভ করছে, কিন্তু কেউই খেয়াল করছে না। সাইমন আহানাকে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠলে গুনে গুনে 5-6টা কেবিন।
আহানা শান্তকে ডাকতে ডাকতে তার গলা ফেটে যাওয়ার মতন অবস্থা, কিন্তু গানের তীব্র আওয়াজের কাছে তার এই চিৎকার কিছু না। সাইমনের সাথে পেরে উঠছে না সে। আজ আমি তোমার সাথে কিছু করলে তোমার ভাইয়ের কিছু করা থাকবে না। তোমার তো কিছুই করা থাকবে না, তখন বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হবে তোমায়। আহানা কেঁদে দিয়েছে শান্তর কোনো সাড়া না পেয়ে। আজ বুঝি সে নিজেকে বাঁচাতে পারবে না। সাইমন আহানাকে কেবিন একটার দিকে নিয়ে যাচ্ছে টেনে হিঁচড়ে। আহানা হাতে প্রচন্ড রকম ভাবে ব্যথা পাচ্ছে। শান্তকে ডাকা অফ করে এখন সে শুধু বলছে তার হাত ছেড়ে দিতে। সাইমন আহানার হাত ছেড়ে ওর পিঠে হাত দিয়ে ওকে কাছে নিয়ে এসে বলল, ভাবতেও পারিনি আজ এখানে এসে এত বড় বোনাস পাবো। তোমাকে পাওয়া ছিল আমার একটা জেদ, আর এতদিন পর সে জিদ পূরণ হবে। সাইমন আহানার চুলে হাত বুলিয়ে ওর কোমর ছুতে নিতেই পেছন থেকে একটা হাত এসে ওর নাকে আঘাত করলো খুব জোরে, এত জোরে যে সে আহানাকে ছেড়ে দূরে থাকা রুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে পড়ল। আহানার সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলো শান্ত দাঁড়িয়ে আছে। শান্তকে দেখে আহানা কিছু না বলে ওর বুকে গিয়ে মাথা লুকিয়ে ফেললো। ওকে শক্ত করে ধরে বলল, আমি আপনাকে ডেকেছিলাম শান্ত, অনেকবার ডেকেছিলাম। শান্ত সাইমনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। সাইমন পিঠে হাত বুলিয়ে ঠিক হয়ে দাঁড়ালো। আহানার কাপা কাপা হাতটা গিয়ে শান্তর জ্যাকেটটা শক্ত করে ধরেছে। শান্ত আঙ্গুল তুলল সাইমনের দিকে, তারপর আহানাকে বুক থেকে সরিয়ে ওর হাত ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। সোজা তার কারের কাছে এসে আহানাকে কারের ভিতর বসিয়ে গায়ের জ্যাকেটটা খুলে আহানার হাতে দিয়ে সে আবারও পার্টি সেন্টারটাতে ফেরত গেল। সাইমন ভিড়ের মাঝে আহানাকে আর শান্তকে খুঁজছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। শান্ত একটা খালি মদের বোতল হাতে নিয়ে হনহনিয়ে এসে সাইমনের সামনে দাঁড়ালো। মাথায় ফাটালে মরে যাবে, পরে জেলের ভেজাল বইতে হবে, তাই শান্ত সাইমনের হাতেই ফাটালো। এই হাত দিয়ে সে আহানাকে কষ্ট দিয়েছিল। সাইমন চিৎকার করে নিচে বসে গেছে। সাথে সাথে একটা আহাজারি লেগে যাওয়ায় গান অফ হয়েছে। ততক্ষণে নীল লাল বাতি বন্ধ হয়ে সাদা বাতি জ্বলে উঠেছে। সবাই অবাক হয়ে শান্তর মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখ মুখ দিয়ে যেন আগুন ঝরছে। শান্ত দাঁতে দাঁত চেপে সাইমনের রক্তাক্ত হাতটা পা দিয়ে মারিয়ে ধরে বলল, আহানা আমার, শুধু আমার। তাকে ছোঁয়ার অধিকার আমি ছাড়া আর কারণ নেই। হাত কেটে রেখে দিব কেউ ছোঁয়ার চেষ্টা করলে। গট ইট? নওশাদ এগিয়ে এসে বলল। কি হয়েছে শান্ত? এনিথিং রং? শান্ত কিছু বলছে না। সাইমনের হাতে আরেকটা চাপ দিয়ে তারপর চলে যেতে নিতেই সাইমন বলে উঠল, দাদান মিস্টার শান্ত। শান্ত থেমে গিয়ে সাইমনের দিকে তাকালো। সাইমন তার পকেট থেকে রুমাল নিয়ে হাতে বাঁধতে বাঁধতে বলল, আপনি তো সেই শান্ত না, যে যে শান্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক? একজন বলে উঠল। হুম। সাইমন দাঁত কেলিয়ে বলল, তা আপনার জন্য কি মেয়ের অভাব পড়েছে নাকি? আপনার ভক্ত ফলোও তো কম নয়। ডেইলি শত শত মেয়েরা আপনাকে নিয়ে ক্রাশ পোস্ট করে। আপনার গানে এত মেয়ে মুগ্ধ, আর সেই আপনি কিনা বেছে বেছে বস্তু একটা মেয়ের জন্য এত নিচে নেমেছেন। আহনা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানেন? তার বাড়িতে গেছেন কখনো? ওর তো বাপই নেই। শান্ত টেবিল থেকে কাচের গ্লাস নিয়ে সাইমনের মাথায় ছুড়ল। এবার চিৎকার করে বলল, তোর মাথায় ফাটানো উচিত ছিল সবার আগে। তা করতে দেরি হয়, এখন তোর মুখ দিয়ে এত চিপ কথা বের হলো। আহানা আমার রিলেটিভ হয়, আর আমার রিলেটিভদের স্ট্যাটাস আমাকে বোঝাতে হবে না। তারা এমনিতেই হাই লেভেলের, তোর থেকেও। আহানার বাবা আর আমার বাবা একসাথে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমাকে বোঝাতে হবে না আহানার বাবার আছে কি নাই। আহানাকে এইটুকুন থেকে আমি চিনি। ওর চরিত্র নিয়ে আমাকে কারোর সার্টিফিকেট দিতে হবে না। ও হাসলেও সে হাসির কারণ আমার জানা থাকে। ওর A to Z সবটা আমি জানি। ওর ব্যাপারে কেউ একটা কথা বলবে না, মাথা কেটে হাতে ধরে দেব। সাইমন মাথায় হাত বুলিয়ে জোরে জোরে হেসে দিল। তারপর বলল, তোমাদের তো বিয়ে হয়নি তাই না? আহানা কি করে তোমার হয় সেটাও আমি দেখব। কালকে সে আমার হয়ে যাবে। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড সি। আহানাকে বিয়ে না করলেও ওকে সবার আগেই আমি টাচ করব। আমার কথা নোট করে রেখো মিস্টার শান্ত। তখন তোমার কিছু করার থাকবে না, তখন ওকে বিয়ে করেও তোমার ঘিন্নে হবে। শান্ত কণার দিকে তাকালো এবার। তারপর গলার স্বরটা হালকা করে নওশাদ আর রিয়াজ সূর্যের দিকে তাকিয়ে বলল, রুবাকে নিয়ে মরুদ্দিন আঙ্কেলের বাসায় আসো 1 ঘন্টার ভিতর। সাথে করে ফুলের মালা আর মিষ্টিও নিয়ে আসবে। রুবাকে বলবে সাথে করে আহানার আইডি কার্ড, নতুবা জন্ম নিবন্ধন অথবা SSC সার্টিফিকেটটা নিয়ে আসতে। পাসপোর্ট সাইজের ছবি ম্যানেজ করতে বলবা 1 ঘন্টার ভিতর, ওকে? কথাটা বলে শান্ত বেরিয়ে পড়ল। আহানা কারের ফ্রন্ট সিটে পা তুলে গুটিসুটি দিয়ে বসে আছে, শান্তর জ্যাকেটটা মুঠো করে ধরে। চোখ তার সামনের দিকে, অন্য কোথাও তাকাচ্ছে না সে। শান্ত এসে কারের দরজা খুলে বসে কার স্টার্ট করলো। আহানা পা নিচে নামাতে যেতেই শান্ত বলল, যেভাবে কমফোর্ট ফিল করো সেভাবে বসো। আহানা পা নিচে নামালো না, চুপ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে সে।
শান্ত স্পিড বাড়িয়ে কার চালাচ্ছে। রাত 8টা বাজে তখন। চারিদিকে বাতি আর বাতি। নিরিবিলি রোড দিয়ে তারা যাচ্ছে। ঢাকার বাইরে জ্যাম তেমন একটা নেই। 2-3 মিনিট অস্থায়ী জ্যাম লাগে মাঝে মাঝে। আহানার মুখ দিয়ে কথা আসতেছে না। কি দিয়ে শুরু করবে ভাবতে পারছে না সে। শেষে মুখ ফুটে বলল, আমি এখানে আসতে চাইনি। নওমি আপু অনেক করে বলল। তারপর এখানে এসে আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু পেলাম না। তারপর এই লোকটা এসে গেল ততক্ষণে। আমি বুঝি না সবাই কেন মেয়েদের সাথে জোর জবরদস্তি করতে চায়। শান্ত আহানার তবে আজ আমি তোমার সাথে জোর জবরদস্তি করব। আহানার মুখটা এমনিতেও ছোট হয়েছিল শান্তর। এমন কথায় সে নড়ে শান্তর দিকে তাকিয়ে আছে এখন। শান্ত একটা বাড়ির সামনে এসে কাঠ থামিয়ে জানালা দিয়ে মাথা বের করে বলল, রফিক, আমি শান্ত। রফিক হচ্ছে এই বাড়ির দারোয়ান। সে শান্তকে দেখে গেট খুলে দিল। আহানার মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে যেটা হওয়া উচিত না, কিন্তু সে বুঝতেছে না ঠিক কি হতে যাচ্ছে। শান্ত কাঠটা বাড়ির সামনে থামিয়ে কাঠ থেকে নেমে ঘুরে এসে দরজা খুলে আহানার হাত ধরে ওকেও বের করে আনলো। আপনি কি করবেন এখন? শান্ত কিছু না বলে আহানাকে নিয়ে বাড়িটার ভিতর চলে আসলো। একজন বয়স্ক লোক সোফায় বসে কাগজপত্র নিয়ে লেখালেখি করছেন। শান্তকে দেখতে পেয়ে মুচকি এসে বললেন, আরে শান্ত যে, এ সময় কি মনে করে? শান্ত আহানাকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দিল জোর করে। তারপর বলল, আঙ্কেল, আমির এখন এই মুহূর্তে কাগজে কলমে বিয়ে করতে চাই। আপনি সব বন্দোবস্ত করুন। আহানা চোখ বড় করে শান্তর দিকে তাকালো। তারপর সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি এসব কি বলতেছেন? আঙ্কেল, আমার হাতে সময় নেই, জলদি করুন। কিন্তু শান্ত, কিছুই তো বুঝতেছি না, এসব কি বলছো? এই সময় বিয়ে? আর কাগজে কলমেও তো বিয়ে করতে হলে তোমার আরো ওর আইডি কার্ড, জন্ম নিবন্ধন কপি এসব লাগবে। বললেই তো আমি জলদি করতে পারবো না। আমার সব কিছু পকেটে আছে, আর হানা কাগজপত্র রূপা নিয়ে আসছে ওর মায়ের কাছ থেকে। আপনি আমার দিকে তাকান। এসব কি বলতেছেন আপনি? বিয়ে মানে? হঠাৎ করে এসব কি শুরু করেছেন আপনি? আমি আপনাকে বিয়ে করব না কিছুতেই। আপনি আমার সাথে এ বিষয় নিয়ে কিছুতেই জোর করতে পারেন না। আমি এখনই মাকে ফোন করতেছি। আহানা তার সাইড ব্যাগ থেকে ফোন নিতে যেতে শান্ত ছো মেরে ফোনটা নিয়ে নিল ওর থেকে। স্বাভাবিকভাবেই বলল, ইনি আমার সম্পর্কে আঙ্কেল হয়, ওনার সামনে সিনক্রেট করবা না, চুপচাপ সোফায় বসে থাকো। কিন্তু শান্ত, তোমার মা, উনি কি জানেন এসব? জানে না, তবে জানবে। আজ এখন এই মুহূর্তে আমার এসব করা জরুরি। আপনি কাইন্ডলি সব তৈরি করুন। নেন আমার কাগজপত্র, আর আহানেরগুলো কয়েক মিনিটে এসে যাবে। আমরা হাজির। শান্ত পিছনে তাকিয়ে দেখলো নওশাদ, রিয়াদ, সূর্য আর রূপা দাঁড়িয়ে আছে। রূপার হাতে একটা কাগজের ফাইল, আর নওশাদের হাতে মিষ্টির প্যাকেট, সূর্যের হাতে ফুলের মালা দুটি। আহানা রূপার দিকে চেয়ে চোখ রাঙিয়ে বলল, রূপা, তুইও? রূপা আহানার কথার উত্তর না দিয়ে শান্তর দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি ওর আম্মুকে বলছি ওর অফিসের কাজে কাগজপত্রগুলো লাগবে। উনি আর সন্দেহ করেননি। গুড জব। শান্ত এগিয়ে এসে সূর্যের হাত থেকে ফুলের মালাগুলো নিয়ে আহানার গলায় একটা পরিয়ে দিল। আহানা মালাটা খুলে শান্তর মুখের উপর ছুঁড়ে মারল। তারপর হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল সে। শান্ত হাত দিয়ে তার মাথার চুলগুলো টানতে টানতে মালাগুলো সোফার উপর রেখে বলল, আমি ওরা নিয়ে আসতেছি। আঙ্কেল, আপনি কাগজপত্র রেডি করেন, যেন আসার পর জাস্ট সইতেই বিয়ে হয়ে যায়। কথা শেষ করে শান্ত বেরিয়ে গেল বাসা থেকে। আহানা একা একা অন্ধকার একটা পথের কিনারা দিয়ে হেঁটে চলেছে। কোন দিকে যাচ্ছে সে জানে না, তবে এখানে আর থাকা যাবে না, এটাই ঘুরছে তার মাথায়। দৌড়ের চোটে জুতাটা ফেলে এসেছে সে। খালি পায়ে হাঁটতে সমস্যা হচ্ছে, কিন্তু নাইভাবে দুর্বল হলে চলবে না। শান্তকে বিশ্বাস নেই। যদি সত্যি সত্যি বিয়েটা সেরে ফেলে, একে বিয়ে করলে আমার জীবনটা পুরো নদীর পানিতে ডুববে। আহানা পিছনে একবার তাকিয়ে আবারও সামনে তাকাতে এক ধাক্কা খেলো সামনে দাঁড়িয়ে থাকা শান্তর সাথে। আহানা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বলল, আমি বললাম না এই বিয়ে করব না আমি? আপনি কেন জোর করতেছেন আমাকে? আর আপনি তো বলেছিলেন আমাকে কখনো বিয়ে করবেন না, তাহলে আজ এইসব কেন? শান্ত চুপ করে দাঁড়িয়ে আছে আহানার দিকে চেয়ে, হাত দুটো তার পকেটের ভেতর। আহানা কপাল কুঁচকে যখন দেখলো শান্তর কোনো উত্তর নেই, তখন সে পাশ কেটে চলে যেতে নিতেই শান্ত ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ফেললো শক্ত করে। ওর গলার কাছে মুখ নিয়ে বলল, প্লিজ আহানা। আহানার সম্পূর্ণ শরীর কাঁপছে। ভাবে শান্ত ওকে ধরবে সে ভাবতেই পারেনি। কাঁপা কাঁপা গলায় বলল, ছেড়ে দিন, আমি বিয়ে করব না আপনাকে। শান্ত ছেড়ে দিল আহানাকে। আহানা কাঁদতে কাঁদতে রোডের উপর বসে পড়েছে, মাথায় হাত দিয়ে বলল, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে আপনি বললেন আর হয়ে গেল। আমার কত স্বপ্ন এই বিয়ে নিয়ে। আমি চাই না এই বিয়ে, আমাকে জোর করবেন না। শান্ত আহানার হাত ধরে ওকে টেনে রোড থেকে তুলে দাঁড় করালো। তারপর কাছে টেনে বলল,
আমি চাই না এর পর কোনো পুরুষ তোমাকে ছোঁয়ার চেষ্টা করুক। আমি চাই না তুমি আর অন্য কারোর দ্বারা কষ্ট পাও। আমি শুধু চাই তুমি আমার স্ত্রীর অধিকারে আমার চোখের সামনে থাকো। না, আমি তোমাকে ভালোবাসি না। কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে লাভ করব? তোমাকে আমি বিয়ে করতে চাই জাস্ট তোমার দায়িত্ব নেওয়ার জন্য। আর যদি তোমার কিছু হয়ে যেত, মা আমাকে জীবনেও ক্ষমা করতো না, কারণ সেই পার্টিতে আমি উপস্থিত ছিলাম। রতনের বেলায় মা আমার সাথে রাগ করেছিলেন। এরপরে যদি তোমার কিছু হয়, তাহলে মা আর আমার দিকে ফিরেও তাকাবেন না। আমার জীবনে মা আর নিতে ছাড়া আর কেউ নেই। ওরাই আমার সব। আর ওরা যখন তোমাকে আমার সাথে দেখতে প্রেফার করে, তো ফাইন, বিয়ে শেষ পরিণতি হওয়া উচিত। এক মিনিট, আপনার আর আপনার পরিবারের খুশির জন্য আমি কেন এই বিয়েতে রাজি হব? আমার কি কোনো ইচ্ছা নেই? বিয়েতে মত দেওয়ার রাইট আমারও আছে। না, নেই। আমার মা বলেছে তুমি আমার ওয়াইফ হবে, তো হবে। আর তোমার দায়িত্ব নেওয়ার জন্য হলেও তোমাকে বিয়ে করতে হবে আমায়, আর আমি সেটাই করব। এখন থেকে সবসময় তুমি আমার চোখের সামনে থাকবে। কেউ তোমাকে একটা টোকাও দিতে পারবে না। আমি এই বিয়ে করব না। আমি আপনাকে পছন্দ করি না। বিয়ে তো দূরের কথা, আমি আন্টিকে বুঝিয়ে বলে দেব। তাই বলে আজ আমি আপনাকে বিয়ে করতে পারবো না। হাত ছাড়ুন আমার, আমি বাসায় ফিরে যাব। শান্তর কাছে আর কোনো উপায় নেই। নিজেকে শক্ত করে সে আহানাকে একটা কঠিন কথা বলার জন্য মুখ খুলল। আহানা, তুমি কি চাও? আমি এখন তোমার সাথে ঠিক সেই কাজ করি যেটা রতন আর স্যামন করতে চেয়েছিল? সেটা ভালো হবে নাকি বিয়ের পরটা ভালো হবে লিগালি? আহানা বিস্মিত হয়ে শান্তর মুখের দিকে তাকিয়ে আছে। পিছতে পিছতে কিছু দূর চলে গেছে সে। তারপর ডানে বামে সব পাশে তাকালো। দুপাশে ঝোপঝাড় মাঝ দিয়ে ফাঁকা একটা রোড। কত শত পোকার গায়ে কাটা লাগানো শব্দ হচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে বলল, আপনার আর ওদের মধ্যে কোনো তফাৎ নেই শান্ত। আপনি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। শান্ত কথাটা শোনার ভান ধরে দাঁড়িয়ে আছে আরেকদিকে ফিরে। আহানা দুই হাত দিয়ে মুখটা মুছে আরো এক মুহূর্ত দেরি না করে ছুটলো সামনের দিকে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আহানা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, থামাথামি নাম নেই। আহানা, দাঁড়াও, অন্ধকারে বিপদ হতে পারে, এভাবে দৌড়িও না প্লিজ। আহানা শান্তর কথায় কোনো পাত্তা দিচ্ছে না। সে যতদূর পারছে দৌড়ে যাচ্ছে। অনেক দূর চলে গেছে সে। আজ শান্তকেও খুব খারাপ মনে হচ্ছে। মোট কথা ওর থেকে বাঁচার জন্যই দৌড়াচ্ছে সে। একটু থেমে পিছনে তাকিয়ে দেখলো দূরে শান্তকে দেখা যায়, সেও আসতেছে তেরে। আহানার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পা চলছে না। তাও দৌড়ানোর জন্য পা বাড়াতেই নিচে থাকা কয়েকটা কঙ্করের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে গেল সে। শান্ত এবার থেমে গেছে আহানাকে পড়তে দেখে। তারপর কপাল কুঁচকে বলল, এটাই দরকার ছিল, এতে যদি একটু সুবুদ্ধি হয় আর কি। আহানা পা ধরে চোখ মুখ খিচে বসে আছে। শান্ত ততক্ষণে কাছেও চলে এসেছে। একদম কাছে আসবেন না আপনি। আমি আপনাকে বিয়ে করব না কিছুতেই। শান্ত নিজ হয়ে আহানাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো বিপরীত দিকে। আহানা হাত দিয়ে শান্তর মুখ, গলা, বুক সবকিছুতেই কিল ঘুষি দিয়ে যাচ্ছে। শান্ত চুল টানতে টানতে শুধু একটা কথাই বলছে সে, আর সেটা হলো বিয়ে করব না। শান্ত রোডের দিকে তাকিয়ে নর্মালি হেঁটে চলেছে। আহানা একসময় ক্লান্ত হয়ে হাত পা নাড়ানো বন্ধ করে দিল। তার আর বুঝতে বাকি নেই যে শান্ত ওকে আজ বিয়ে করেই ছাড়বে। শান্ত আহানাকে নিয়ে মঈনুদ্দিন আঙ্কেলের বাসায় এসে ওকে সোফায় বসিয়ে দিয়ে রূপাকে বলল ফার্স্ট এড বক্স আনতে। তারপর আহানার সামনে হাঁটু গেড়ে বসে তুলো দিয়ে আহানার পায়ের রক্ত মুছতে মুছতে বলল, আমি আজ তোমাকে বিয়ে না করলে স্যামন তোমাকে শান্তিতে থাকতে দিবে না। কিছুতেই সে মানুষ ভর্তি পার্টিতে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করেছে, সে তোমাকে হাসিল করবে যে কোনো কিছুর বদলেই হোক, আর আমি তোমাকে নিয়ে চান্স নেব না। আহানা দাঁতে দাঁত চেপে শান্তর গালে চর মেরে দিল একটা। তারপর চিৎকার করে বলল, আমার পা ছাড়ুন বলতেছি। শান্ত গালে হাত দিয়ে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। নওশাদ হা করে চেয়ে থেকে বলল, এই নিয়ে কত হলো? সূর্য মুখে হাত দিয়ে বলল, দুবার। রূপা চোখ বড় করে নওশাদকে খুঁচিয়ে জিজ্ঞাসা করছে, আরেকবার চট দিয়েছিল কেন? রিয়াজ ধমক দিয়ে আহানার কাছে এসে বলল, কি সমস্যা তোমার? তোমার সাহস হয় কি করে শান্তর গায়ে হাত তোলার? তোমার থেকে বয়সে কত বড় শান্ত, তুমি হুটহাট করে ওকে চড় মারো সবসময়। তোমার মা কি তোমায় কোনো শিক্ষাই দেয়নি? শান্ত মঈনুদ্দিন আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, আর কত সময় লাগবে? এই তো বাবা, আর 10 মিনিট। ফাইন। শান্ত উঠে দাঁড়িয়ে আহানার হাত মুঠো করে ধরে টেনে নিয়ে গেল। মঈনুদ্দিন আঙ্কেল বাসায় একাই থাকেন, তাই সবগুলো রুম খালি থাকবে এটা শান্তর জানা আছে। শান্ত তাই আহানাকে নিয়ে দূরের এক রুমে চলে গেছে। রুমে ঢুকে দরজাও লাগিয়ে ফেললো ভেতর থেকে। নওশাদ, রূপা, সূর্য আর রিয়াজ এক দৃষ্টিতে রুমের দিকে চেয়ে আছে। নওশাদ এদিক ওদিক তাকাতে তাকাতে সোফায় এসে বসলো। রূপা পা টিপে টিপে নওশাদের পাশে বসে বলল, এখন কি করবে শান্ত ভাইয়া? আহনাকে মারবে নাকি? রিয়াজ মুখটা গম্ভীর করে একটা টুল টেনে বসতে বসতে বলল, শান্তর যদি মারারও ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণে 40টা থাপ্পড় খেতে আহানা। তাহলে কি করতে নিয়ে গেছে? সেটা তো শান্তই ভালো জানে।
সূর্য রুমটার দিকে যেতে নিতেই নওশাদ বলল, ওদের একা থাকতে দেওয়া উচিত আমাদের। সূর্য হুম বলে রিয়াজের পাশে এসে বসলো। পাক্কা 10 মিনিট পর রুমটার দরজা খুলল শান্ত। ভেতর থেকে আগে শান্ত বের হলো, তার পাশে আহানা জ্যান্ত লাশের মতো দাঁড়িয়ে আছে। শান্ত ওকে টেনে এনে সোফায় বসিয়ে দিয়ে আঙ্কেল থেকে কাগজটা নিয়ে ওর দিকে বাড়িয়ে ধরল। আহানা রোবটের মতন ওর হাত থেকে কাগজটা নিল, তারপর চুপচাপ সই করে দিল। দেওয়ার সাথে সাথেই কেঁদে ফেলল সে। নওশাদ শান্তকে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কি এমন করলি যে রাজি হয়ে গেল? রিয়াজ ফিসফিস করে বলল। মেরেছিস? সূর্য দাঁত কেলিয়ে বলল, আরে না, মনে হয় কিস করেছে। শান্ত চুপচাপ কাগজটা নিয়ে এবার সেও সই করে দিল। রূপা আহানার মুখের দিকে চেয়ে আছে। আহানার মুখের ভাবগতি একদম অসহায়ত্ব প্রকাশ করছে। কিছু একটা তো করেছে শান্ত, না হলে আহানা এতক্ষণ বিয়েটা করতে নারাজ ছিল, আর সে কিনা 10 মিনিটেই রাজি হয়ে গেল, সইও করে দিয়েছে চুপচাপ কিছু না বলে। রূপা আহানার পাশে বসে ওকে ঝাঁকিয়ে বলল, কি রে, কিছু বলছিস না যে? কি হয়েছে তোর? এরকম হয়ে আছিস কেন? কি করেছে শান্ত ভাইয়া? আহানা তার সামনে থাকা কাচের সেন্টার টেবিলটার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে চোখ দিয়ে অশ্রুর জলধারা বইছে। শান্ত সই করে দিতেই মইনুল আঙ্কেল বললেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে তোমরা লিগেল হাজব্যান্ড ওয়াইফ। শান্তর মুখেও হাসি নেই, আহানার তো হাসি গায়েবী হয়ে গেছে। শান্ত সোফার উপর থেকে ফুলের মালাগুলো নিয়ে একটা নিজে পড়ল, আরেকটা আহানার গলায় ঝুলিয়ে দিয়ে সূর্যর হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে এক এক করে সবার মুখে একটা করে মিষ্টি ঢুকিয়ে দিল। মুখে তার বিন্দুমাত্র হাসি নেই। রিয়াজ শান্তর হাত ধরে বলল, শান্ত, তোর আর আহানার কি হয়েছে? মুখ কেমন করে আছিস কেন? এই বিয়েতে যখন তোরা খুশিই ছিলে না, তখন বিয়ে করতে গেলি কেন? শান্ত টিস্যু দিয়ে হাত মুছে বলল, আঙ্কেল থ্যাঙ্কস ফর ইউর হেল্প, আজ আসি আমরা। এটা বলে শান্ত সোফায় বসে থাকা আহানার হাত মুঠো করে ধরে বেরিয়ে গেল ওকে নিয়ে। আহানা রোবটের মতো শান্তর সাথে সাথে আসছে। বাকিরা ওদের দুজনের অবস্থা দেখে ঠিক বুঝতেছেই না যে কি এমন হলো যে ওদের মুখের হাসি গায়েব হয়ে গেল চিরতরে। আহানা কারে বসে গলার থেকে ফুলের মালাটা ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিল। তারপর কাঁদতে কাঁদতে জানালায় মাথা ঠেকিয়ে ধরেছে। হাত দিয়ে জানালার কাছে কয়েকটা ঘুষি দিল। সে চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে তার। শান্ত চুপচাপ কাঠ চালাচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে এবার থামলো, চোখ মুছে নিজেকে ঠিক করলো সে। বাসায় আসতে আসতে 1.5 ঘন্টার বেশি সময় লেগে গেছে। রাত তখন 11টা বাজে। আহানা কাঠ থেকে নেমে চলে গেল বাসার দিকে। শান্ত গলার মালাটা ফেলে দিয়ে সেও গেল সেদিকে। মা আর আন্টি সোফায় বসে টিভি দেখছেন। ওদের দুজনকে দেখে টিভি থেকে চোখ সরিয়ে ওদের দিকে তাকিয়ে আছেন এখন। আহানার চোখ মুখ ফুলে আছে। সে কিছু না বলেই রুমে চলে গেল। শান্তও চলে গেল নিজের রুমের দিকে। আহানার মা বললেন, ওদের দুজনের চোখ মুখের এই অবস্থা কেন? শান্তর মাও বুঝলেন না কিছু। আহানা বাথরুমে ঢুকে নিচে ফ্লোরে বসে পড়লো, হাত দিয়ে চুল টানলো জোরে। অনেকগুলো চুল ছিঁড়েও ফেললো সে। তারপর টেনে কানের দুল খুলে ফেললো, চিৎকার করলো, হাত উঠিয়ে ঝর্ণা অন করে দিল যাতে ওর কান্নার আওয়াজ বেশি দূর না যায়। হাতে পায়ের গলায় পানি পড়তে গা শিওরে উঠল তার। শান্ত ওকে আজ অনেক কষ্ট দিয়েছে। তার দোষ ছিল সে শান্তকে চড় মেরেছিল। শান্ত আজ তার সাথে যা করলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এর ভিতরে মা এসে বাথরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে বললেন, কিরে, ভাত খাবি না? এসেছিস দেখি, এসেছিস দেরি করে, খাবি কখন? নাকি খেয়ে এসেছিস? আহানা নিচু স্বরে বলল, খাবো না, খিদে নেই, তুমি যাও। শান্ত বারান্দায় বসে আছে এক কোনায়। আহানাকে এভাবে জোর করতে চায়নি সে। বিয়েতে রাজি করানোর জন্য সে আহানাকে আজ বাধ্য করেছে। চাইলে আজ 4টার পর ওর সবটা কেড়ে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। রাজি করানোর আরও অনেক ওয়ে আমার হাতে ছিল, আমি সেটা প্রয়োগ করেছি। একটু ভয় দেখিয়েছে, জোর জবরদস্তি করার তাতেই ভয় পেয়েছে সে। স্যার। শান্ত দরজার দিকে তাকিয়ে বলল, রিপা, চলে যাও, আমি আজ ডিনার করব না, আমার খিদে নেই। রিপা মাথা নাড়িয়ে চলে গেল। কি রে আহানা, শরীর খারাপ তোর? এমন চুপচাপ শুয়ে আছিস কেন? কি শোনা, ঘুমাও তুমি। আগে বল আমাকে, কিছু কি হয়েছে? তোরা আজ এত দেরি করে আসলি যে? আহানার বিরক্ত লাগছে। এর ভিতর মা 100টা প্রশ্ন করে যাচ্ছে একের পর এক। রেগে আহানা রুম থেকে বেরিয়ে চলে আসলো। সোফার রুমে আসতেই শান্তকে দেখলো। সে শান্ত পানি খেতে এসেছিল তখন। ভেজা চুল আহানার চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে অনবরত। পরনে হালকা হলুদ রঙের 3 পিস। কিছু সময়ের জন্য শান্ত ভ্রমে চলে গিয়েছিল। হাতের গ্লাসটা ধরে রেখে চেয়ে আছে সে। আজকের পর থেকে আহানা তার বৈধ স্ত্রী। আর আজ অধিকার একটু বেশি চাওয়া যায়, কিন্তু কোনো এক বাধা মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। শান্ত হুঁশ আসতেই সে মুখ ফিরিয়ে নিল। আহানা ওকে দেখে আর দ্বিতীয়বার তাকায়নি। সোজা বাসার বাইরের গন্ধরাজ বাগানটার কাছে এসে দাঁড়ালো সে। মৃদু শীত অনুভূত হচ্ছে চারিদিকে। আহানা নিজের ওড়নাটা গায়ে পেঁচিয়ে ঘাসের উপর এসে বসলো।
তারপর সোজা আকাশের দিকে চেয়ে রইল। শান্ত মাকে দেখতে এসে মায়ের রুমের বারান্দাটা দিয়ে আহানাকে দেখছে স্পষ্ট, কারণ গন্ধরাজ ফুলের বাগানটা ওর মায়ের রুমের সামনে বরাবর একদম। আহানার শুষ্ক চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসলো। হাত দিয়ে মুছে সে পাশে তাকাতেই দেখলো শান্ত চেয়ে আছে ওর দিকে। তারপর যখন সে দেখলো আহানা ওকে দেখে ফেলেছে, তখন সে চলে গেল নিজের রুমের দিকে। আহানা আবারও আকাশের দিকে তাকিয়ে থেকে বিয়ের 10 মিনিট আগ মুহূর্তটা মনে করলো। শান্ত ওর হাত চেপে ধরে রুমটায় নিয়ে গিয়ে কিছু না বলেই ওর হাত আরও জোরে চেপে ধরে কাছে নিয়ে এসেছিল। রুমটা ছিল অন্ধকার। বাসার পাশের বাউন্ডারিতে থাকা এক লাইটের আলোয় তারা একে অপরকে দেখছিল। তারপর আহানার চোখের দিকে না তাকিয়ে শান্তর গলার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। আহানা হাত নাড়াতে নাড়াতে বলল, কি অসভ্যতামি শুরু করছেন কি আপনি? চরে হয় নাই, আরেকটা দেব? শান্ত বড় করে একটা শ্বাস নিয়ে আহানার গলায় মুখ লাগাতে আহানাকে পেয়ে দূরে সরতে গিয়েও পারল না। তার তখন এত খারাপ অনুভূতি হচ্ছিল যে সে বুঝে গিয়েছিল বিয়েতে হ্যাঁ না বললে শান্ত সেই সব কিছু করবে যেটা করলে সম্পর্কটা হারামে পরিণত হবে। আহানার নিশ্চুপ হয়ে চোখ দিয়ে পানি 2 ফোঁটা ফেলে মুখ ফুটে একটাই কথা বলল, সেটা হলো আমি বিয়েতে রাজি। সাথে সাথেই শান্ত ওকে ছেড়ে দিল। তারপর স্বাভাবিকভাবে ওর হাতটা ধরে টেনে নিয়ে গেল সবার সামনে। আহানার আর কোনো উপায় ছিল না। তখন শান্ত ওকে এমনভাবে দুর্বল জায়গায় আঘাত করে বুঝিয়ে দিয়েছিল ওর আর কিছু করার ছিল না সেই মুহূর্তে। শান্ত কেন আজ এমন করলো সেটাই ভেবে পাচ্ছে না আহানা। শুধু কি আমার সেফটির জন্য উনি এমন করলেন? আমাকে বিয়ে করার জন্য উনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমাকে রাজি করাতে এতটা নিচে নামলেন। আমারই দোষ। শুরুতেই রাজি হয়ে গেলে এত কিছু করতো না। কিন্তু শুরুতে কি করে রাজি হই আমি? আমার কি বিয়ে নিয়ে কোনো ইচ্ছা নেই? সেই মুহূর্তে এত বাজে ব্যবহার করলেন আমার সাথে, ভাবতেই ঘৃণা হচ্ছে আমার। বিয়েতে হ্যাঁ না বললে এতক্ষণে তো আমার অসহ্য লাগছে এই ভেবেছে এই লোকটা আজ থেকে আমার স্বামী। আমার সেফটি না চাই, মনে হচ্ছে গলা টিপে মেরে ফেলি। খুব জোরে আহানার হাতের ফোনটা বেজে উঠেছে। আহানা বুকে থুতু দিয়ে ফোনটা নিয়ে দেখলো আননোন নাম্বার। রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শান্ত এক ধমক দিল। এত জোরে ধমক দিল যে আহানার হাত থেকে ফোনটাই ঘাসের উপর উল্টে পাল্টে পড়ে গেল। আহানা এদিক ওদিক তাকিয়ে ফোনটা নিয়ে আবারও কানে ধরল। কি ব্যাপার, উত্তর দিচ্ছে না কেন? কে আপনি? তোমার সবেমাত্র বিয়ে করা বর বলছে। ও, কি চাই? আমার নাম্বার পেলেন কই? আমার রুমে আসো। কি করতে? নাকি এবারও নেক কিস করে বাসরাত কমপ্লিট করে থ্রেড দিবেন? তোমার মধ্যে কি আছে যে তোমার সাথে বাসরাত করার ইচ্ছে জাগবে আমার? তোমাকে যে তখন নেকিস করছিলাম, আমার বমি পাচ্ছে এখন। তো বিয়ে করছেন কেন তাহলে? সেটা দায়িত্বের খাতিরে, তোমার সেফটির খাতিরে। বাহানা দাও অফ দেন। আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সাহস আছে কারো? আসলে হয়েছে কি, তুমি যেমন ছাইয়া টাইপের, তোমার সাইকো লাভাররাও তেমন ছাইয়া টাইপের। কি জানে কখন কি করে বসে, তাই আমি চান্স নিয়ে নাই। আপনার এত দরদ কেন? আমাকে কেউ উঠাই নিয়ে গেলে আপনার কি সমস্যা? কি সমস্যা দেখাচ্ছি, আসো আমার রুমে। যাব না, বাই। তুমি কি চাও আমি এখন তোমাকে গন্ধরাজ বাগানটার সামনে এসে তোমাকে কোলে তুলে নিয়ে আসি? আসতেছি, আজ একটা বিহিত করে তারপর আমি যাব। আহানা উঠে দাঁড়িয়ে সেদিকে ছুটলো। শান্ত নিজের বিছানায় বসে রিয়াজের সাথে কথা বলছে। আহানা দরজার কাছে এসে ফোনের ক্যামেরা অন করে শান্তর ড্রেসিং টেবিলে ফোনটা হেলান দিয়ে রাখলো। তারপর শান্তর পাশে এসে ধূপ করে বসে পড়লো। ওকে রিয়াজ, কাল দেখা হচ্ছে, বাই। শান্ত ফোন রেখে আহানার দিকে ভ্রু কুচকে তাকালো। তারপর ড্রেসিং টেবিলের দিকে চেয়ে বলল, কি ব্যাপার, ফোন ওখানে রাখছো কেন? আর ওখানে তো দেখছি ভিডিও রেকর্ড হচ্ছে আমার আর তোমার। ঠিক দেখছেন। আপনি এখন এই ভিডিওতে আমার কিছু শর্ত মানতেছেন, সেসব বলবেন। সেটা প্রমাণ হিসেবে থাকবে আমার কাছে। কিসের শর্ত? এই যে এই বিয়েটার নামই বিয়ে, আর আমাকে আপনি কখনো ওইভাবে ছুবেন না। ওইভাবে ছোঁয়া মানে কোন ভাবে? কথাটা বলে শান্ত আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল একবার। আহানা চোখ বড় করে নিজের ওড়না ঠিক করে একটু নজরে বসে বলল, ওইভাবে মানে হচ্ছে আপনি কখনো আমাকে ওয়াইফকে যেভাবে ছোঁয় ওভাবে ছোবেন না। তাহলে কিভাবে ছুবো? আমার কথার মানে হচ্ছে কোনোভাবেই ছোবেন না। আচ্ছা, তো এবার আমার কথা শুনে রাখো। আমি তোমাকে ছুবো না। কারণ কেন জানো? কারণ তোমাকে ছোঁয়ার মতন ইন্টারেস্ট কিছুই নেই। না ঠোঁট সুন্দর, না গাল সুন্দর, না হাত পা, আর না বডি, কিছু সুন্দর না তোমার। তাহলে কেন ছুবো তোমাকে? এসব বলে বলে তো বিয়েটাও সেরে ফেলেছেন। শোনো, তোমাকে ছোঁয়ার হলে এখন এত নর্মালি কথা বলতাম না। বিয়েটা যে কারণে করছি তা তো তুমি জানোই।
তাহলে বারবার জিজ্ঞেস কেন করো? ঠিক আছে। আহানা উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে ভিডিওটা সেভ করে মুখ ফুলিয়ে বলল, এই ভিডিওটা আমার কাছে প্রমাণস্বরূপ থাকবে। এখন কি জন্য ডেকেছিলেন বলুন, আমি যাই। কাল রিয়াজের গায়ে হলুদ, সকাল সকাল তৈরি থাকবা। তোমাকে নিয়ে যাত্রা মোড়ে রওনা হব। যাব না আমি। কি বললে? শান্ত বিছানা থেকে নামতে নিতেই আহানা দৌড়ে যেতে যেতে বলল, রেডি থাকবো। এই দাঁড়াও। আহানা থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলল, কি? নাও। এটা কি? গায়ে হলুদে পরবে একটা শাড়ি, আমি কিনেছিলাম তোমার জন্য। তোমার ভালো কোনো জামা বা শাড়ি তো নেই? ভালো। তারপর আহানার কিছু না বলেই চলে গেল। আহানা রুমে এসে প্যাকেটটা চেয়ারের উপর রেখে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে সে ঘুম থেকে জাগলো শান্তর মুখ দেখে। শান্ত হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে, মুখে কঠিন রাগের ছাপ। আহানা হাত পা ছড়িয়ে আরামসে ঘুমাচ্ছে। দূরের জানালা দিয়ে শীতল বাতাস আসছে জোরে জোরে, সম্ভবত বৃষ্টি হচ্ছে, তাই এত বাতাস। ঘুমটাও সেই রকম আসতেছে। এই ওয়েদারটা ঘুমকে আরো মনোমুগ্ধকর করে দেয়। আহানা শান্তকে দেখে চোখ ডলে আরেকদিকে ফিরে সেই ঘুমিয়ে গেল আবার। শান্ত এবার রেগে আহানার হাত ধরে টেনে উঠিয়ে ফেললো এক টান দিয়ে। ঘুমাতে তো দিবেন, এমন করেন কেন? কয়টা বাজে খবর আছে তোমার? 9:30 বাজে। কখন যাবো আমরা? তোমাকে বললাম সকাল সকাল রেডি হয়ে থাকবে, আর তোমার কেন কোনো পাত্তাই নেই। কি এত সকাল হলো কি করে? আমি তো। যদি করে রেডি হয়ে নাও, পথের রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নেওয়া যাবে। আহানা বিছানা থেকে নেমে তড়িঘড়ি করে প্যাকেটটা হাতে নিতে দেখলো শান্ত এখনো দাঁড়িয়ে আছে। কি এবার কি আপনার সামনে চেঞ্জ করব আমি? বের হন রুম থেকে। শান্ত এমন ভাবে তাকালো যেন কেউ ওকে নিজের রুম থেকে বের হতে বলতেছে। হাতের ঘড়ি ঠিক করতে করতে চলে গেল সে। আহানা শাড়িটা পরে চুল ছেড়ে দিয়ে হাতে চুড়ি পরতে পরতে বের হয়ে গেল। মা আবারও হাত ধরে টেনে রুমে ঢুকিয়ে বললেন, এরকম যাবি? একটু সাজিসও নাই। এদিকে আয়, বিয়ে বাড়িতে এরকম নিরামিষ কেউ সাজে? সাজবো? আমার সাজার কিছু আছে নাকি যে সাজবো? ধর, এই লিপস্টিকটা লাগিয়ে নে, রিপার থেকে নিয়েছি। আহানা লিপস্টিক লাগিয়ে এবার বের হলো। শান্ত কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে নওশাদের সাথে কথা বলছে। আহানা মুখ কালো করে হেঁটে আসতেছে দূর থেকে। শান্ত কথা বলতে বলতে যেই না ওদিকে তাকালো, অমনি ওর মুখ দিয়ে কথা বের হয় বন্ধ হয়ে গেল। হলুদ রঙের শাড়িটার খোলা চুলে আহানাকে বেশ মানিয়েছে। আহানা কাছে এসে বলল, চলুন। শান্ত এখনো চেয়ে আছে আহানার দিকে। ওদিকে নওশাদ চিল্লাচ্ছে শান্ত কেন ওর কথা জবাব দিচ্ছে না সেজন্যে। শান্ত যে তার নতুন বিয়ে করা বউকে দেখে হতবাক হয়ে গেছে সেটা কেউ জানে না। আহানা দরজা খুলে ভেতরে গিয়ে বসেছে ততক্ষণে। শান্ত এবার নওশাদকে বাই বলে সেও ভেতরে এসে বসলো। কার চালাতে চালাতে 100 বার তাকাচ্ছে সে আহানার দিকে। আহানার সেদিকে খেয়াল নেই, সে বৃষ্টি ভেজা শহরটা দেখতে ব্যস্ত। কি সুন্দরটাই লাগছে, সবকিছু ভিজে তাদের আসল রূপ ধারণ করে আছে। সবুজ সবুজ গাছ, পরিষ্কার রাস্তাঘাট। আহানার মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। সাথে সাথে সে শান্তর দিকে তাকাতে শান্ত আরেক দিকে মুখ করে ফেললো। আমি না সুন্দর না? আমার মধ্যে তো কিছুই নেই, তাহলে এমন ড্যাব ড্যাব করে দেখছেন কেন? আমার চাইতে তো কর্ণা আপু সুন্দর, তাহলে? সাজলে সবাইকেই সুন্দর লাগে। আহানা মুখ বাঁকিয়ে হাতের চুড়িগুলো ঠিক করে আবারও জানালার দিকে চেয়ে থাকলো। শান্ত ওখানে একটা রেস্টুরেন্টে নেমে নাস্তা করতে বসেছে। আহানা পরোটা এক টুকরা মুখে দিয়ে শান্তর দিকে তাকাতেই দেখলো সে এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। কথাটা বলে আহানা আশেপাশে চেয়ে দেখলো সবাই ওর কথা শুনে ওর দিকে চেয়ে আছে। কি ব্যাপার বলুন তো? এমন দেখছেন কেন আমাকে? একবার বলে আমার মতো বিচ্ছিরি আর নাই, আবার নিজে ক্যাবলার মতো চেয়ে থাকে সারাক্ষণ। টেনে দিব আরেক চর, অসভ্যের মতো এরকম তাকিয়ে থাকলে। কথাটা বলে আহানা আশেপাশে চেয়ে দেখলো সবাই ওর কথা শুনে ওর দিকে চেয়ে আছে। আহানা নড়ে চড়ে বসে বলল, কি উত্তর দিচ্ছেন না কেন? বিয়ে করে বউর দিকে তাকাতেই পারি, তাই বলে তোমার কোনো অধিকার নেই আমার থেকে এই বিষয়ে কৈফিয়ত চাওয়ার। আহানা বিরক্ত হয়ে চায় চুমুক দিল। রিয়াজ ফোন করতে করতে শেষ যে শান্ত কখন আসবে। শান্ত বলছে রোডে জ্যাম, কিন্তু আসল কথা হলো আহানার কারণে দেরি হয়েছে। আহানা ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিল আজ। তোমার কারণে আছে তো দেরি হয়েছে। যাক বাবা, বৃষ্টিতে তো ভালো ঘুম এসে গিয়েছিল, তো আমি কি করতাম শুনি? নাচটা কাল বলেছিলাম সকাল সকাল রেডি হব, ঢাকা থেকে যাত্রা মোড়া যাব, যেতেও তো সময় লাগে। আপনি নাস্তা করে নিতে পারেননি? আমি পানি খেয়ে পেট ভরিয়ে নিতাম। চুপ থাকো। আহানা জানালা খুলে চুপ করে থাকলো। জড়ো হাওয়া
এসে গায়ে লাগতেই মনে হয় ভেতরের সব দুঃখ নিঃশেষ হয়ে যায় সাথে সাথে। অবশেষে জাতামুরা এসেই গেল। আহানার শান্ত রিয়াজদের বাসায় ঢুকতে সবাই বলে উঠল অভিনন্দন। সবাই বলতে নওশাদ, সূর্য আর শান্ত, আরও কয়েকটা ফ্রেন্ড। শান্ত থ্যাংক ইউ বলে রিয়াজকে খুঁজে বের করতে গেল। আহানা সোজা গিয়ে নওমির কাছে এসে বসলো। নওমি ওর আন্টির কথা বাদ দিয়ে আহানার হাত ধরে জিজ্ঞাসা করলো কাল রাতে কি হয়েছিল। আহানা নিচু স্বরে বলল, কিছুই হয়নি। নওমি আশ্চর্য হয়ে বলল, কি বলো এসব? তাহলে শান্ত ভাইয়া এভাবে ওই ছেলেটাকে মেরেছিল কেন? আহানা চমকে বলল, মেরেছিল? কাচের বোতল নিয়ে ছেলেটার হাত ভেঙেছিল, তারপর কাচের গ্লাস দিয়ে ওর মাথায় ফাটিয়ে দিয়েছিল। চিৎকার করে বলতেছিল, আহানা শুধুই আমার, ওকে ছোঁয়ার অধিকারও আমার। কেন তোমাকে বলেনি? আহানা ইয়া বড় হা করে পরে ভাবলো নওমি মিথ্যা বলছে, শান্ত কেন এসব বলবে। আহানা দূরে তাকিয়ে দেখলো শান্ত নওশাদ সূর্যর সাথে হাসাহাসি করছে। আহানা নওমিকে বলে উঠে গিয়ে সেদিকে ছুটলো। কিছু দূর যেতেই কণা এসে ওর সামনে দাঁড়িয়ে পড়েছে। আহানা, কি খবর? শুনলাম কাল নাকি সাইমন নামের একটা ছেলে তোমার সাথে কি না কি করেছে। আহানা কিছু বলতে যাবে তার আগে শান্ত এসে বলল, সেমন কি করেছে সেটা না ঘেটে এটা শোনো যে আমরা কি করেছে। কণা ভ্রুকুচকে বলল, কি করেছো? নেকিস। আহা। আহানা চোখ বড় করে চলে গেল। আরেকদিকে শান্ত ওর হাত ধরে আটকিয়ে বলল, প্রমাণ দেখবা? শান্ত প্লিজ হাত ছাড়ুন, এসব কি বলতেছেন আপনি? কণা দাঁতে দাঁত চেপে বলল, কই দেখি প্রমাণ। শান্ত আহানাকে কাছে টেনে এনে ওর গলার থপকে চুল সরিয়ে বলল, দেখো। কণা চোখ বড় করে কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি আমার সাথে চিট করতে পারলে? আহানা এদিক ওদিক তাকিয়ে শান্তর হাত ছাড়িয়ে চলে গেছে। ততক্ষণে লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আর শান্ত কিনা খোলামেলা সব বলে যাচ্ছে। এই কণা না জানি কি করে বসে, মনে হয় বিয়ের কথা জানে না। কোন চিট করলাম? আহার থেকে এসব তো আমার প্রাপ্য। নওশাদ আর সূর্য দাঁত কেলিয়ে মজা নিচ্ছে। কণা শান্তর মুখ দুহাত দিয়ে ধরে বলল, ছেড়ে দাও না ওকে, আমি তোমাকে অনেক ভালোবাসবো। শান্ত কণার হাত সরিয়ে বলল, একসাথে অনেকজনকে লাভ করে কি রিয়েল লাভ বলে না কণা? আহানা একজন আন্টির পাশে এসে বসলো হাতে জুসের গ্লাস নিয়ে। আন্টিটার হাতেও জুস। উনি আহানার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিলেন, তারপর দেখলেন আহানা শান্তর দিকে একদৃষ্টিতে চেয়ে আছে। আন্টি মুচকি এসে বললেন, তোমার বর বুঝি বেশ দেখতে তো, তোমাদের দুটোকে অনেক মানিয়েছে। তা বিয়ের কতদিন হলো? আহানা জুস খেতে খেতে বলল, 13 ঘন্টা 3 মিনিট 10 সেকেন্ড। ও মা, সে কি কাল বিয়ে হয়েছে নাকি? বাবা, দোয়া করি সুখী হও। বেশ লাগে তোমাদের। তোমার স্বামী যেরকম সুন্দর তুমিও ঠিক সেরকমই নজর কাড়া সুন্দরী। আহানা তাচ্ছিল্য করে হেসে বলল, আমার স্বামীর কাছে মনে হয় আমি সুন্দর না, আমার মধ্যে এমন কিছুই আহামরি নেই। এইসব সে নিজের মুখে বলেছে? তাহলে তো মিথ্যা বলেছে। আহানা চমকে ওনার দিকে চেয়ে বলল, আপনি বুঝলেন কি করে সে মিথ্যা বলেছে? আরে, যে স্বামী নিজের মুখে বলে যে তার স্ত্রী সুন্দর না, এটা তো ডাহা মিথ্যা কথা। কোনো স্বামী বলে না তার স্ত্রী অসুন্দর। আর তোমার স্বামী বলেছে এর পেছনে কারণ আছে হয়তো, তুমি খুঁজে নিও। আর তুমি নিজেও জানো তুমি কম সুন্দরী নও। তাহলে ভাবো তোমার স্বামী তোমাকে এটা কেনই বা বললো? আহানা পড়ে গেল মহাচিন্তায়। নমি আপুর কথা আর এই আন্টিটার কথা মিলালে মনে হবে শান্ত আমাকে ভালোবাসে, আর যেটা একদম মিথ্যা। আমি তো জানি উনি আমাকে ভালোবাসেন না। রিয়াজ আর নওমি স্টেজে এসে বসেছে। নওমি হলুদ রঙের একটা সুতির শাড়ি বাঙালি স্টাইলে পরেছে, সাথে ফুলের গয়না। আর রিয়াজ হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। আহানা সেই কখন থেকে চারিদিকে চোখ বুলাচ্ছে, শান্তকে কোথাও দেখতে পাচ্ছে না সে। ওদিকে কণাকেও দেখছে না, না জানি দুজনে মিলে কি করছে। যাকগে, আমার গায়ে লাগে কেন? ওই লোকটাকে তো আমি ভালোবাসি না, আর সেও বাসে না। নওমির ছোট বোন আরবি এসে বলল শান্ত আর তার কিছু বন্ধুরা ভিতরের রুমে নাচের প্র্যাকটিস করছে। আহানা মাথা নাড়িয়ে গাপটি মেরে বসে থাকলো। আরবি যেতে যেতে বলল, কণা আপু সেখানে। আহানার মনে হলো ওর গায়ে কেউ এক বালতি গরম পানি ঢেলে দিয়েছে। সাথে সাথে সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সোজা সেই রুমটার দিকে ছুটলো। রুমে এসে দেখলো এক কোণায় শান্ত, নওশাদ আর সূর্য একসাথে নাচের প্র্যাকটিস করছে, আর কণা আর কিছু মেয়েরা ফোনে ভিডিও দেখতে দেখতে তারাও একপাশে নাচছে। আহানা মন খারাপ করে চলে যেতে নিতেই নওশাদ আহানাকে ডাক দিল। আহানা পিছনে তাকিয়ে বলল,
কি ভাইয়া? আহানা, তুমিও জয়েন হও না আমাদের সাথে। আমি নাচতে পারি না। শান্ত তাচ্ছিল্য করে বলল, বাদ দে, ঠিক মতো নাচতে পারবে না, পরে আমার নাচের 12টা বাজাবে। আমি বরং ওই কণার সাথেই নাচবো। আহনা মনে মনে ভাবলো, কর্ণের সাথে নাচার এত শক্ত নাচুন না, আমার কি? আমিও নাচবো না, আমার গায়ে কেন লাগতেছে বুঝি না আমি। আহনা আবার আগের জায়গায় ফেরত এসে বসলো। এই যে বিয়ান সাহেব গানটা অন হয়েছে। সূর্য তার পাঞ্জাবির উপর দিয়ে একটা হালকা নীল শাড়ি পেঁচিয়ে কেকা ফেরদেসি সেজে হেলে দুলে স্টেজে এসে দাঁড়িয়েছে। ওর এমন বেশ দেখে পুরো বিয়ে বাড়িতে হাসির হট্টগোল লেগে গেছে। আহনাও ফিক করে হেসে দিয়েছে। এটা দেখে নওশাদ এসে বলল, তা কেকা আপা, আজ আমাদের কি রান্না করে খাওয়াবেন? আমি আজ নুডলস রান্না করে খাওয়াবো। না না, এই নুডলসে তো অনেক ফ্যাট। সূর্য দাঁতকে নিয়ে বলল, তোমাকে আজ আমার হাতে বানানো নুডলস খেতেই হবে। না না, খেতেই হবে। আহনা হাসতে হাসতে শেষ, বাকিরাও হাসছে। এবার শান্ত হেঁটে আসলো, কালো চশমা চোখে দিতে দিতে। সূর্য শাড়ি খুলে সেও আসলো, সাথে আসলো নওশাদ। আরও 3-4 জন এসে দাঁড়িয়ে নাচ শুরু করলো এক কাতারে। কণা, ঈশা, মিষ্টি, ঐশী সবাই আসছে কোমর দুলিয়ে দুলিয়ে। আহানা ভ্রু কুচকিয়ে আরেকদিকে ফিরে বসলো। আন্টি আহানাকে এক খোঁচা দিয়ে বললেন, কি গো মেয়ে, তোমার বর দেখি এদিকেই আসতেছে। কথাটা শুনে আহানা সামনে চেয়ে দেখলো শান্ত এদিকে আসছে স্টেজ থেকে নেমে। বাকিরা গানের তালে নাচতেছে, আর কণা মুখটা বেলুন বানিয়ে আহানার দিকে তাকিয়ে আছে। শান্ত কাছে এসে আহানার হাত ধরে সেদিকে নিয়ে যাচ্ছে এবার। আরে আমি নাচ পারি না, তো আমাকে স্টেজের দিকে নিয়ে যাচ্ছেন কেন? এই গানের সাথে নাচ নেই, জাস্ট তুমি অলওয়েজ যেটা করো সেটাই করবা। অলওয়েজ যেটা করি মানে? মানেটা সহজ, মুখ বাঁকা করবা, গাল ফোলাবা, ভাব দেখাবা, আর মাঝে মাঝে কোমর তোলাবা। আমি সবসময় ভাব দেখাই? হুম। কণাপুর সাথে না নাচবেন? আমি তো ভালো না, তাহলে আমাকে নিচ্ছেন কেন? শত হোক বউ তো, বউ করে কোন একটা মেয়ের কোমরে হাত দিয়ে কি করে বলো? ঢং বলার সময় তো আমাকে নিচু করেন সব সময়, তাহলে এখন এত দরদ হচ্ছে কেন? শান্ত আহনাকে স্টেজে উঠিয়ে নওশাদ আর সূর্যর শাড়িতে দাঁড়িয়ে নাচা স্টার্ট করে দিয়েছে। আহনা বাকি মেয়েদের দিকে তাকিয়ে দেখলো ওরা কোমর দুলাচ্ছে আর ভাব দেখাচ্ছে, এমন অভিনয় করছে। আহনাও তাই করলো। কণা রেগে স্টেজ থেকে নেমে চলে গেছে আরো আগে। শান্ত কাছে এসে আহনার হাত ধরে গানের লাইন বলতে বলতে ওকে ঘুরালো। আহনা ভ্রু কুচকে বলল, আপনার ভেতর আর বাহিরের অভিনয়টা দেখে কেউ বলবেই না যে আপনি আপনার বউকে তাওয়াই টালেন ডেইলি। শান্ত মুচকি এসে আহনাকে ঘুরিয়ে এনে বলল, সেটা যে যাই বলুক, আমার বউর কোমর দোলানো বাকিদের থেকে একটু বেশি ভালো লাগতেছে। আজ মনে হয় সূর্যি মামা এলোমেলো হয়ে অস্ত যাবে, আপনার হাবভাব দেখে সুবিধা লাগছে না। শান্ত এসে আহনাকে ছেড়ে আরেকটা স্টেপ নাচতে নাচতে বলল, সত্যিটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বুঝে। গান শেষ হতে সবাই স্টেজ থেকে নেমে যাচ্ছে। আহনা শান্তর মুখের দিকে চেয়ে আছে, আর শান্ত সে তো দাঁতকে নিয়ে শুধু হাসছে। আজ কি হয়েছে ছেলেটার? গায়ে হলুদের বিরিয়ানি খাওয়া শেষে রিয়াজ দাঁড়িয়ে তার মাকে বলছে একটা রুম খালি করতে। শান্ত পানির গ্লাস হাতে নিয়ে বলল, রিয়াজ আজ চাই, কথা দিচ্ছে কাল ভোরে এসে পড়বো। তা হচ্ছে না, আমি তোরা আর আহানার জন্য আলাদা একটা রুম খালি করে ফেলেছি। তোরা আজ আমার সাথে বাসায় থাকবি। কথা ছিল আমার বিয়েতে 7 দিন আগে আসবি, সেটা রাখিসনি, তো এখন এটা রাখতে হবে। কি এক রুমে আমি আর আহানা? ইম্পসিবল। আহানা এটা শুনলে আমাকে কাছে গিলে খাবে, আর আমার পক্ষেও পসিবল না আহানার সাথে এক রুমে রাত কাটানোর। শোন, শান্তি আন্টি আর আহানার আম্মু নিতু ওরা কাল আসবে, তোরা আজ থেকে যা। তোদের পড়ার সব ওরা নিয়ে আসবে আসার সময়। আমি আর কিছু শুনতে চাই না, ব্যাস। আহনা এগিয়ে এসে বলল, কি হয়েছে রিয়াজ ভাইয়া? আহানা, তোমার কি শান্তর সাথে এক রুমে থাকতে কোনো প্রবলেম হবে? তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ, প্রবলেম হওয়ার তো কথা না। কি বললেন? আমি তাও ওনার সাথে এক রুমে? ইম্পসিবল, এটা হতেই পারে না। দেখলি আমি বলেছিলাম না। আহানা মুখ বাঁকিয়ে আরেকদিকে চলে গেল। শান্ত, তোকে আমি আমার রুমে শুতে বলতে পারতাম, বাট কথা হলো আহানা কার সাথে ঘুমাবে? আমার কোনো বড় বোন নেই, যে পিচি একটা আছে সে মা বাবার সাথে ঘুমায়, অন্য কারোর সাথে মরে গেলেও ঘুমাবে না সে। তো আহানা একা রুমে ঘুমাক, এতে তোর কোনো সমস্যা না হলে বল। একা না, ওকে একা রুমে দেওয়া যাবে না। ওর সেফটির জন্য আমি ওকে বিয়ে করেছি। সে আমি কিনা ওকে একা অচেনা জায়গায় আলাদা রুমে ঘুমাতে দিব? তাহলে একসাথে এক রুমে থাক, একজন সোফায় একজন বিছানায়। থিঙ্ক সামথিং, ফিল মি। আহান আমাকে সোফায় শুতে বলবে? যে মেয়ে তুই চিনস না ওরে। তো তুই তো সোফাতে ঘুমাবি, ফিল্মে তো ছেলেরাই সোফাতে ঘুমায়। আহানা আবারও এসে বলল, সোফায় শোয়ার কথা আসে কোথা থেকে? আমি তো ওনার সাথে এক রুমেই ঘুমাবো না।
রিয়াজ প্লিজ মেনে যা, আমি সত্যি ভোরে রওনা দেবো কাল। না, আমি মানবো না। এমনিতেও আজ তুই দেরি করে এসেছিস, আমি কিছুতেই মানবো না। নওশাদ সূর্য থেকে যাচ্ছে, তাহলে তোর কি সমস্যা? শান্ত আহনার দিকে তাকালো। আহনা অনেক ভেবেচিন্তে তারপর রাজি হয়ে গেল। শেষমেশ করিডোরের শেষ প্রান্তে যে রুমটা আছে সেটাতে আহনা শান্তকে এনে দাঁড় করিয়ে দিয়েছে রিয়াজ। তারপর শান্তর কাঁধে দুম করে হাত রেখে ওর পিঠ ঘষতে ঘষতে বলল, জাস্ট চিল, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা পাঠাচ্ছি। রিয়াজ এসে চলে গেল। আহানা শান্তর দিকে রাগি রাগি মুখ করে রুমটার ভিতরে ঢুকে ওর মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়েছে। গোলাপের পাপড়ি দিয়ে বিছানাটায় লাভ শেপ করে আঁকা, ভিতরে লেখা S+এ। আহানা চোখ রাঙিয়ে শান্তকে ডাক দিল। শান্ত এখনো করিডোরে ফোন দেখতে দেখতে ভিতরে ঢুকে বলল, আবার কি সমস্যা? কি সমস্যা? দেখুন কি সমস্যা। শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে বিছানার দিকে চেয়ে এমন অবস্থা দেখে হাসলো। তারপর সোফায় বসতে বসতে বলল, আমার ফ্রেন্ড তো একটু মজা করেছে, ফুলগুলো সরিয়ে বসো, এত অবাক আর কি আছে? আহানা অবাক হলো এই ভেবে যে শান্ত একদম নর্মালি কথা বলছে। সে ভাবলো শান্ত হয়তো অন্য কিছু বলতো এরকম সাজানো দেখে। আহানা তাই চুপচাপ পাপড়িগুলো সরিয়ে পা তুলে বিছানায় বসে পড়লো। শাড়িটা ভারী হওয়ায় আহানার অস্বস্তিকর লাগছে অনেক। চুপচাপ খোলা চুলগুলো ঘুরিয়ে পেঁচিয়ে খোপা করে সে বাইরের দিকে তাকালো। একটা জানালা, এই রুমে কোনো বারান্দা নেই, তবে জানালাটা ফ্লোর থেকে ছাদ পর্যন্ত। এরকম অদ্ভুত জানালা আহানা আগে দেখেনি, তবে এমন ডিজাইন অনেক ইউনিক। আর সামনে দাঁড়ালে বেশ লাগবে। যে ডিজাইনটা করেছে তার নিশ্চয়ই মন অনেক সুন্দর, কারণ মন সুন্দর থাকা মানুষগুলোরই চিন্তাভাবনা এত সুন্দর হয়। এরকম জানালা থাকলে আর বারান্দার প্রয়োজন নেই। আহানা মুচকি এসে এবার বিছানার উপরে থাকা গোলাপের পাপড়িগুলোর দিকে তাকালো, তারপর সোজা শান্তর দিকে। শান্ত আজকে যে নিচে ছিল সে ভিডিওগুলো দেখছে আর মিটিমিটি করে হাসছে, তার দিকে ভ্রুক্ষেপও নেই। আহানা ফুলগুলো হাতে নিয়ে আবার নিচে ফেলছে, আবার সেগুলো তুলে আবারও ছিটাচ্ছে। ওই যে কথাই আছে না, নেই কাজ তো খইভাজ, অনেকটা সেরকমই। একজন মহিলা এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যে। গায়ের পোশাক আশাকে বোঝা যায় উনি এই বাসার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন। উনি হাতে একটা ট্রে নিয়ে এসেছেন, সম্ভবত চার বিস্কিট, সাথে একটা প্যাকেট তার হাতে। ট্রেটা বিছানার উপর রেখে তিনি বললেন, রিয়াজের আম্মু এই পাঞ্জাবি আর এই শাড়ি এমনিতেও উপহার হিসেবে দিতেন ওদের, আর আজ ওরা এখানে যেহেতু থেকে যাচ্ছে, বাড়তি পড়ার কিছু নেই, তাই উপহারটা এখনই পাঠালেন, তারা যেন চেঞ্জ করে নেয়। আহানা তো মহা খুশি। সে তার গায়ের এই ভারী শাড়ি খুলবে, তাই জলদি করে প্যাকেটটা থেকে শাড়িটা বের করে নিয়ে সে বাথরুমে দৌড় দিল। শান্ত কানে ফোন ধরে সূর্যর সাথে কথা বলতে বলতে চা খাচ্ছে। আহানা শাড়িটা পরতে পরতে ওর মনে পড়লো চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আঁচলটা গায়ে পেঁচিয়ে দৌড় দিয়ে বেরিয়ে সে ট্রে থেকে চায়ের কাপটা হাতে নিতে ওর মনে হলো কেউ ওর দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আহানা আঁচলটা পেঁচিয়ে বিছানায় বসতে বসতে বলল, এমন করে কি দেখেন আপনি? বিয়ে করেই খালাস? আমার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই তাই না? নিজে বসে চা খাচ্ছেন, আমি খেলাম কিনা সেদিকে কোনো খবরই নেই আপনার। তুমি তো শাড়ি পেয়ে দুনিয়া ভরে বাথরুমের দিকে দৌড় দিছো, আমি আর কি বলতাম? নাচেন, কিছু বলতে হবে না। এটা কি শাড়ি পরছো? এটা কি শাড়ি পরা বলে? মনে হচ্ছে বাসের উপর কেউ ন্যাকড়া টাঙিয়ে দিয়েছে। আহানা চোখ বড় করে বলল, আমাকে দেখে আপনার বাস মনে হয়? ন্যাকড়াও হতে পারে। আহানা রেগে শান্তর দিকে পা বাড়াতে উল্টাপাল্টা করে শাড়ি পরায় শাড়ি ফ্লোরে নেমে এসেছিল অনেকটা, তো সেটাই পা দিয়ে পিছলিয়ে শান্তর গায়ের উপর গিয়ে পড়লো সে একেবারে। শান্ত দাঁত কেলিয়ে বলল, রোমান্স করতে মন চায় বুঝে? তাহলে বিছানার পাপড়িগুলো এলোমেলো করলে কেন? আহানা দূরে সরে গিয়ে এক চুমুকে এই কাপে সব চা শেষ করে শাড়ি ধরে বাথরুমের দিকে চলে গেল। শান্ত হাসতে হাসতে বিছানায় বসে একটা বিস্কিট মুখে দিয়ে আবারও ভিডিও দেখায় মনোযোগ দিল। আহানা ঠিকমতো শাড়িটা পরে বেরিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়িয়েছে। জানালাটার সামনে সব সুপারি গাছ, মনে হয় সুপারি বাগান হতে পারে। পরিষ্কার বাগান, এখানে হেঁটে আসতে মন্দ লাগবে না। আহানা খুশি হয়ে পিছনে তাকালো, মা শান্ত নেই। আহানা দরজা খোলা দেখে সেও বের হলো। করিডোর ফাঁকা, দূরে মানুষের কোলাহল শোনা যাচ্ছে। আহানা সেদিকেই গেল। সোফায় রিয়াজের বাবা, নানা, দাদা সবাই একসাথে বসে চা খাচ্ছেন আর কাল বিয়ের বাবুর্চি রান্না নিয়ে কথা বলছেন। আহানা মাথায় ঘোমটা দিয়ে সামনে দিয়ে বেরিয়ে গেল। শান্তকে দেখতে পেয়ে মনটা জোরালো তার। শান্ত দূরে একটা সুপারি কাছে সাথে আটকানো সিটে বসে রিয়াজের সাথে কথা বলছে। পাশেই নওশাদ সুপারি গাছটাতে ওঠার বৃথা চেষ্টা চালাচ্ছে। সূর্য লুকিয়ে নওশাদের ভিডিও করছে তার ফোনে। আহানা তাই আর সেদিকে গেল না। নমিরা সবাই চলে গেছে, কাল একেবারে ওর বাড়ি থেকে বিয়ে করে ওকে নিয়ে আসবে রিয়াজ ভাইয়া। আহানা সুপারি বাগানটার দিকে গেল। জায়গাটা এত সুন্দর, তার উপর বিকালবেলা হাঁটতে জোস একটা ফিলিংস আসছে আহানার। আহানা হেলে দুলে পুরো সুপারি বাগানটা ঘুরে দেখতে লাগলো। সুপারি বাগানটা যেখানে শেষ সেখানে বিরাট ঘাট দেওয়া একটা পুকুর। ঘাটটা দেখে আহানা রীতিমতো অবাক। দৌড়ে ঘাটটার কাছে এসে দাঁড়ালো সে। ধূপ করে বসে পুকুরটার দিকে চেয়ে রইল আহানা।
পুকুরটার চারিপাশে বন আর বন, ওপারে কি আছে তা বোঝা দেয়। আহানা এই ভেবে নিজের মাথা নিচে চাপড়ালো যে কয়েক মাস আগে হলে সে এই পুকুরে ডুব দিয়ে মরে যাওয়ার চিন্তা করত, আর এখন জীবনটা তার পুরো বদলে গেছে। মরার প্রশ্নই আসে না এখন। আহানা দেখলো পুকুরটার পশ্চিম পাশের কোণায় একটা গোলাপি রঙের পদ্ম ফুটে আছে, একলা একলা। আহানা নিজের গায়ের দিকে একবার তাকালো, তার গায়ের শাড়িটাও সুতির গোলাপি রঙের। এখন যদি সে ফুলটা পায় তাহলে সেই মানাবে। ভাবতে ভাবতে সে ঘাট থেকে নেমে সেদিকে ছুটলো। কথা হলো গিয়ে বন পেরিয়ে যেতে হবে। আসার সময় শান্তকে নিয়ে আসলে ফুলটা এতক্ষণ আমার মাথায় থাকতো, কি আর করার। এখন আবার বাগান পেরিয়ে তাকে ডাকতে যেতে পারবো না, সাথে করে ফোনটাও আনিনি। সাপটাপ না থাকলেই হয়। আহানা শাড়িটা একটু উঠিয়ে পা টিপে টিপে বন মারিয়ে পুকুরটার কোনায় এসে দাঁড়ালো। তারপর একটা শুকনো লাঠি খুঁজে সেটা নিয়ে ফুলটাকে কাছে এনে পানি থেকে তুলে নিয়ে ডাঁটাটা ফেলে দিল। তারপর ফুলটা খোপায় বেঁধে নিল। ইস, কি যে ভালো লাগছে। এবার নিজেকে আয়নায় দেখে মনটা জুড়াবে, এটা বলে আহানা পেছনে ফিরে নিচের দিকে তাকাতেই তার সামনে দিয়ে একটা কি জানি গেল। সে পুরোটা না দেখলেও লেজ দেখেছে, আর লেজ দেখেই বোঝা যাচ্ছে এটা মাটিয়া সাপ। আহানা মনে হয় জীবনে এত জোরে চিৎকার দেয়নি, এখন মাত্র যে চিৎকারটা দিল পুরো পুকুর কেঁপে উঠেছে। এমনকি আহানার চিৎকার শান্তর কানেও গেছে। শান্ত সিট থেকে নেমে সুপারি বাগানটার দিকে চেয়ে রইল, তারপর বলল, এটা আহানার আওয়াজ না? আহানা তো রুমে, ওদিকে আসবে কেন? শান্তর কেন যেন ভয় লাগলো। দেরি না করে সে সেদিকে ছুটলো। সুপারি বাগানটার চারিদিকে একবার চোখ বুলাতে বুলাতে থেমে গেল সে। দূরের পুকুরটার কোনায় গোলাপি রঙের শাড়ি পরা কাউকে দেখলো সে। রংটা গাঢ় হওয়ায় সহজেই চোখে পড়েছে। শান্ত আর একটু এগিয়ে এসে বুঝলো এটা আহানা। আহানা, তুমি এখানে কি করছো? এত জঙ্গলের ভিতরে গেছো কেন? আমাকে বকা বাদ দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যান। এখানে একটা মাটিয়া সাপ দেখছি, আমি মরে যাব, আমাকে বাঁচান। ভালো হয়েছে। তোমাকে কে বলেছিল এত বনের ভেতর যেতে? ওয়েট, আমি আসছি। শান্ত বন পেরিয়ে আহানার কাছে ওর হাত ধরে নিয়ে আসলো। কেমন হাজবেন্ড আপনি? যাক বাবা, আবার কি করলাম? আহানা কপাল কুঁচকে কিছু না বলেই বাসার দিকে চলল। এই মেয়ের মাথায় মাঝে মাঝে কি চলে আমি বুঝি না। হাত ধরে নিয়ে আসলাম আর সে বলে কেমন হাজবেন্ড আমি? ও আচ্ছা, তুমি চাইছো তোমাকে কোলে করে আনা দরকার ছিল? আহানা জিভে কামড় দিয়ে হাঁটার গতি বাড়িয়ে ছুটেছে। শান্ত মুচকি হেসে দিয়ে সেও আসছে। আহানা এবার দৌড়ি দিয়ে দিল। খোপাটা খুলে মাথার ফুলটা পড়ে যেতে নিতে শান্ত ফুলটা ধরে সাথে আহানার হাতও ধরে ফেললো। না সত্যি আমি কোলে নেওয়ার কথা মিন করে বলিনি। আমি কি বললাম তুমি কোলে নিতে বলেছিল? আমি তো তোমার মাথার ফুলটা ধরলাম, পড়ে যাচ্ছিল। নাও ধরো, এটা পরে নাও। বাচ্চাদের মতো কাণ্ডকলাপ করে ফুল নিতে উনি আফ্রিকার জঙ্গলে গিয়ে জামাজামি করে আসতে না পেরে। জঙ্গলে যাওয়া তাদেরকে মানায় যারা এদের খাওয়ার সাহসিকতা রাখে। ওই যে ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটা দেখিও, ওই লোকটা খায় না জঙ্গলে এমন কিছুই বাদ নেই। এটা আফ্রিকান জঙ্গল ছিল না, পুকুরের পাশে এরকম বন্টন থাকেই। তো তাহলে চিল্লাচ্ছিলে কেন? সাপ দেখেছিলাম তাই। হইছে, এত সাফাই কেন দিচ্ছি আপনাকে? কে আপনি? আমার থেকে এত কৈফিয়ত কেনই বা নিচ্ছেন? শান্ত রেগে আহানার চুলের মুঠি টেনে ধরতে রিয়াজের আম্মু সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। শান্ত জিভে কামড় দিয়ে বলল, আহানা, চুলের একটু যত্ন নাও না, কেমন উস্কো খুস্কো হয়ে আছে, মাঝে মাঝে তেলও তো লাগাতে পারো। রিয়াজের আম্মু মুচকি হেসে বললেন, শান্ত, আহানা আসো, তোমরা সোফার রুমে এসে বসো, আমি পাঁচ পিঠা বানিয়েছি, খেতে আসো। আহানা নিজের চুল ছাড়িয়ে ভ্রু কুচকে চলে গেল সেদিকে। শান্ত এগিয়ে যাওয়া ধরতেই নওশাদ সূর্য কোমরে হাত দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, কি চাই? সত্যি করে বল, তুই আহানার চুল টেনে ধরেছিলি কেয়ার দেখাতে নাকি রেগে? শান্ত দাঁত কেলিয়ে যেতে যেতে বলল, দুটোই। সূর্য নওশাদের কাঁধে হাত দিয়ে চশমা ঠিক করে বলল, আহানা যেমন গরম তেলের মতন তেমনি শান্ত শুকনো মরিচের মতন, দুটোই একসাথে হলে পূরণের সৃষ্টি হয়, কোনোটাই কোনোটা থেকে কম যায় না, বুঝলি? ঠিক বলেছিস। আহানা সোফায় এসে বসতেই 2 মিনিট বাদে একজন বয়স্ক মহিলা এসে বসলেন ওর পাশে। আহানা ওনাকে সালাম দিল। সম্ভবত রিয়াজের দাদি হন উনি। উনি আহানাকে ভালো করে দেখে বললেন, তোমার আমার নাতি শান্তর নাকি নতুন বিয়া হয়েছে? আহানা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। উনি চমকে বললেন, তাহলে তোমার গলায় কানে স্বর্ণ কই? নতুন বউরা এমন বেশে থাকে না তো। আহানা কি বলবে ভেবে পাচ্ছে না। শান্ত কোথা থেকে এসে ওর পাশে বসে নিজের গলার স্বর্ণের চেনটা খুলে ওকে পরিয়ে দিতে দিতে বলল, আরে দাদি, ওকে একটু বোঝান, ওর নাকি এসব পড়লে ঘুম হয় না, তাই সব খুলে রাখছে। নেন, আমার গলাটাই পরিয়ে দিলাম। দাদি শান্তর মাথায় হাত বুলিয়ে বললেন,
এভাবেই সব সময় বইয়ের পাশে ছায়ার মতো হয়ে থাকবা কেমন? শান্ত মাথা নাড়তে নাড়তে একটা পিঠা নিয়ে মুখে দিল। সন্ধ্যার পর আহানা সেই আবার বিছানায় এসে বসেছে। শান্ত সোফায় গোল হয়ে বসে তার ফোনে কি যেন কাজ করছে, মনে হয় অফিসের কোনো কাজ। আহানা গম্ভীর লোক দিয়ে ওকে দেখে যাচ্ছে, আর শান্ত ভুলেও তাকাচ্ছে না আহানার দিকে। এবার আহানার ফোন বেজে উঠেছে, মায়ের কল। আহানা হ্যালো বলতেই মা এক গাদা বকা শুরু করে দিয়েছেন। বকার মূল টপিক হলো একা কোথায় ঘুমাবে, কার সাথে ঘুমাবে আজ রাতে। মা তো আর জানে না ওনার গুণধর্মে বিয়ে করে বসে আছে, আর সে এখন তার বিয়ে করা বরের সাথে এক রুমে আছে। আহানা ফোনটা এক সাইডে রেখে বালিশ চাপা দিয়ে ফিসফিস করে শান্তকে ডাকলো। শান্ত ফোন থেকে চোখ উঠিয়ে বলল, কি? আমাদের যে বিয়ে হয়েছে সেটা আমার মাকে বলবো? খবরদার না, মা জানলে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করবে। আহানা ঢোক গিলে বালিশের তলা থেকে ফোন নিয়ে বলল, মা শোনো, আমি রিয়াজ ভাইয়ের ছোট বোনের সাথে ঘুমাবো আজ। মা এবার একটু থামলেন, তারপর বললেন, শান্ত কোথায়? ওকে দে। আহানা বিছানা থেকে নেমে শান্তর দিকে তার ফোনটা বাড়িয়ে ধরল। শান্ত হাতে নিয়ে হ্যালো বলে সবকিছুর উত্তরে জি জি বলে যাচ্ছে শুধু। কথা শেষ হতে আহানা ওকে জিজ্ঞাসা করলো, কি বললো মা? বললো আহানাকে দেখে রেখো, বেশি বদরমো করে, শয়তানি করে, এসব তোমাকে প্রয়োজনে মেরে ঠিক করার অধিকার দিয়ে দিছে আমাকে। মাই গড, আমার হাতটা কেমন যেন পেন পেন করছে, কাউকে পেটালে খুব ভালো লাগতো। আহানা ভ্রুকুচকে আবারও বিছানায় এসে বসলো। কি বোরিং লাগতেছে, এভাবে কতক্ষণ ধরে এই ছেলের মুখই দেখে যাব আমি? দেখতে দেখতে সব মুখস্থ হয়ে গেছে আমার। তার বাম পাশের ভ্রুর সাথে অ্যাটাচ একটা মাঝারি সাইজের তিল আছে, নাক এত চিকন, বাপরে বাপ। ছোটবেলায় আমি নাকি বিছানা থেকে উল্টে নাকের উপরে গিয়ে পড়েছিলাম, তাহলে নাক এত চিকন কেমনে? ভোঁতা হয়ে যাওয়ার কথা তো। মা তাহলে ভুল বলেছে বরং, সেই আমার নাকের উপরে এসে পড়েছে। এদিকে বাইরে বের হয়ে যে ঘুরঘুর করবো তারও উপায় নেই। এখানকার কারোর সাথেই কমফোর্ট ফিল করি না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আর আমার বরকে দেখো, সেও তার অফিসকে ফোনের মাধ্যমে এই রুমে ঢুকিয়ে ফেলেছে। আমি কি করতাম? আমি বরং ঘুমাই। কিন্তু সন্ধ্যাবেলা ঘুমানো কি ঠিক হবে? মা তো বলে সন্ধ্যায় ঘুমালে নাকি ফকির হয়ে যায়। উফ। শান্ত ফোন থেকে চোখ সরিয়ে ওর দিকে চেয়ে বলল, মনে মনে আমাকে কি লেখাচ্ছ? শান্তর এমন সত্যি কথা শুনে আহানার কাশি উঠে গেল। কাশতে কাশতে বলল, কিসের গিলে খাওয়া? আমি কাঁচা জিনিস খাই না। তোর আরেক দিকে ফিরে বসে থাকো, আমি খেয়াল করছি সে কখন থেকে তুমি ট্যাপ ট্যাপ করে আমাকে দেখতেছো। তো কি করব? রুমে আর কোনো জন্তু থুক্কু মানুষ নাই, কার দিকে তাকাবো? আমার বোরিং লাগতেছে। বোরিং লাগতেছে? হ্যাঁ। কাজ পাচ্ছ না? হ্যাঁ। 2 মিনিট, তোমাকে একটা কাজ দিব, ওয়েট। শান্ত সোফার থেকে উঠে রুম থেকে চলে গেল। তারপর ফেরত আসলো দুটো বাটি নিয়ে, একটা খালি আর একটাতে পোলাওয়ের চাল আর মসুরের ডাল মিক্স করা। শান্ত আহানার হাতে বাটি দুটো ধরিয়ে দিয়ে বলল, নাও, বেছে বেছে এই খালি বাটিতে মসুর ডাল রাখো। তোমার তো কাজ নেই, আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, কাম না থাকলে ডালে চালে মেলাইয়া বাসো। আহানা ভ্রুকুচকে বাটিগুলো নিয়ে ভিক্ষুকের মতো বসে রইল। শান্ত আবারও সোফায় গিয়ে নিজের কাজে মন দিয়েছে। আহানা ডাল চাল আলাদা করতে করতে গভীর ঘুমে তলিয়ে গেছে। ততক্ষণে বাটি এক জায়গায়, ডাল আরেক জায়গায়, চাল আরেক জায়গায়। আহানা হাত পা ছড়িয়ে মরার মতো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। শান্তর কাজ শেষ। হাতের ঘড়িতে চেয়ে দেখলো রাত 1:30 বাজে। তারপর সামনে তাকাতেই তার চোখ কপালে। আহানা হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুম দিয়েছে একদম। বাটি একটা পায়ের কাছে, একটা মাথায় টুপির মতন হয়ে আছে। সারা বিছানায় গোলাপের পাপড়ির জায়গায় এখন চাল আর ডাল, ডাল আর চাল। শান্ত নিজের মাথায় এক বাড়ি দিয়ে কাছে এসে দাঁড়ালো। এই মেয়েটা একটা 2 বছরের বাচ্চাকে হার মানাবে, এত বড় একটা মেয়ে হয়েছে, আর তার কাজ দেখো। শান্ত আর আহানাকে জাগালো না, রুম থেকে বেরিয়ে গেল রিয়াজের রুমের দিকে। সেখানে নওশাদ সূর্যও আছে। রুমে ঢুকে দেখলো রিয়াজ সোফায় লম্বা হয়ে শুয়ে শুয়ে ভিডিও কলে নমির সাথে কথা বলছে। নওশাদ টিভি দেখতে দেখতে পপকর্ন চিবাচ্ছে, আর সূর্য পাবজি খেলায় ব্যস্ত। শান্ত চুপচাপ বিছানায় এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। নওশাদ টিভি দেখতে দেখতে বলল, কিরে আহানা, তোরে বিছানায় জায়গা দেয়? রিয়াজ ভিডিও কলটা রেখে বলল, আমি তো তোকে সোফায় শুতে বলেছিলাম, সেটাও দখল করলো নাকি? সোফায় শোর অভ্যাস নেই আমার, আর রইল কথা বিছানার। আহানার টাইম যাচ্ছে না বলে ওরা চালটাল মিক্স করে আলাদা করতে দিয়েছিলাম, সে এখন খিচুড়ি বানিয়ে ফেলেছে বিছানায়। সূর্য, নওশাদ আর রিয়াজ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। শান্ত মুখ বাঁকা করে পপকর্ন মুখে দিয়ে টিভি দেখায় মন দিল। আহানা 9টা বাজার কয়েক মিনিট আগেই জেগে গেছে।
বিছানার এমন অবস্থা দেখে নিজেই লজ্জা পেল। তারপর জলদি করে চাল ডাল সব বাটিতে নিয়ে বিছানা ঠিক করে মুখটা ধুয়ে এসে রুম থেকে বের হলো সে। রিয়াজ ভাইয়ের রুম থেকে চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। আহানা সেদিকে না গিয়ে রিয়াজের আম্মু যেখানে সেদিকেই গেল। উনি রিয়াজের দাদি আর নানিকে নিয়ে নওমিকে কি কি গহনা দিবেন সেসব হিসাব করছেন। আহানা সেখানে এসে বসলো। রিয়াজের নানি বললেন, তা আহানা, তোমাকে শান্তর মা কেমন গহনা দিয়েছিল? আহানা ভাবলো এত মিথ্যা না বলে সত্যিটাই বলে দেয়। আসলে ওনারা জানেন না আমরা যে বিয়ে করেছি। ও মা, কি কও? জানে না কেন? একটা কারণে, পরে জানবে। আপনারা প্লিজ আমার মা আর আন্টিকে কিছু জানাবেন না। ওনাদের ঘাড়ে এত কাজ যে তারা আহানার কথায় মাথা নাড়িয়ে এ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আহানা এবার উঠে গিয়ে এক গ্লাস পানি নিল ডাইনিং টেবিল থেকে। তারপর অন্ধকার করিডোর দিয়ে রোবটের মতো হেঁটে হেঁটে রুমটার দিকে যাচ্ছে সে। শান্ত রিয়াজ সূর্যর সাথে চুটিয়ে মদ খেয়েছে এতক্ষণ। এবার ওদের বাইবলে রুম থেকে বের হতে আহানার সাথে এক ধাক্কা খেলো সে। আহানা প্রথমে ভয় পেলেও পরে গায়ের ঘ্রাণে বুঝলো এটা শান্ত। কোথায় ছিলেন আপনি? তোমার কি? শান্ত তাদের রুমের দিকে চলল। আহানা নাকে হাত দিয়ে আসছে পিছু পিছু। মদের তীব্র গন্ধ ভাসছে চারিদিকে। শান্ত হেলে দুলে দুম করে বিছানায় এসে শুয়ে পড়েছে। আহানা কোমরে হাত দিয়ে এগিয়ে এসে বলল, আপনি মদ খেয়েছেন? হ্যাঁ। কেন? কে ছাকা দিচ্ছে আপনাকে? মদ খাইতে ছাকা লাগে না, এমনিও খাওয়া যায়। মাথা খারাপ করিও না, যাও। কোথায় যাব? আমার এই বাসায় ভাল লাগতেছে না। মনে হয় আমার পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই। কোথায় ভাবলাম আপনার সাথে ঝগড়া করব, সেটাও হলো না। আপনি মদ খেয়ে মাতাল হয়ে গেছেন। শান্ত শোয়া থেকে উঠে বসে পাঞ্জাবির দুইটা বোতাম খুলে বড় করে শ্বাস নিল। তারপর বলল, আমি মদ খেলে আমাকে নেশা ধরে না, হ্যাবিট আছে। ও জি, তো ঝগড়া করতে মন চায় বুঝি আপনার? না থাক। আহানা সোফায় গিয়ে বসে পানিটুকু খেয়ে চুপ করে রইল। শান্ত আবারও শুয়ে পড়েছে। আহানার নজর গেছে এবার শান্তর ফোনের দিকে। পা টিপে টিপে সে শান্তর কাছে এসে ফোনটা নিয়ে আবার এক দৌড়ে সোফায় চলে আসলো। ওমা, ফোন দেখি ফিঙ্গারপ্রিন্ট লক। কি করা যায় ভাবতে ভাবতে আহানা শান্তর কাছে এসে ওর ডান হাত নিল। এক এক করে ডান হাতের 5টা আঙ্গুল মেলালো, কিন্তু লক খুলল না। এবার বাম হাতের আঙ্গুলগুলো দিতে যেতেই শান্ত চোখ খুলে অগ্নিদৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকলো। আহানা মনে হয় হার্ট অ্যাটাক হয়ে মরেই যাবে। হাত থেকে ফোনটা ছেড়ে পালাতে নিতেই শান্ত টান দিয়ে ওকে কাছে নিয়ে আসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।